আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক ইসরায়েলের আরেক দফা আঘাত এনেছে। শনিবার ভোরে চালানো এই হামলা ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে 18তম হামলা। অভিযানের এই ধাপ শুরু হয় ভোর 3:10 অনলাইনে প্রচারিত কিছু ভিডিওতে দেখা যায় ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ঝিলিক দিয়ে আলোকিত হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্রগুলো আসার সঙ্গে সঙ্গে সাইরেন সক্রিয় করা হয়। বসতি স্থাপনকারীরা আবার ভূগর্ভস্থ বাংকারগুলোতে ফিরে যেতে বাধ্য হন, যেখানে আজকাল তাদের অধিকাংশ সময় অতিবাহিত হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম তেল আবিবের কেন্দ্রস্থলে বিশাল বিস্ফোরণের খবর দিয়েছে। তার মানে হলো ক্ষেপণাস্ত্রগুলো আবার 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। কিছু প্রতিবেদনে ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছে ক্রায়ট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে, যেখানে শুক্রবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল। অভিযানের পর এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে ইসরায়েলের কেন্দ্রীয় অংশ এবং বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করা হয়, যেখানে টার্গেট করা হয় ইহুদিবাদী সেনাবাহিনীর সামরিক স্থাপনা ও অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোকে। এই হামলায় বিপুল পরিমাণ শাহেদ 136 সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়। সেই সঙ্গে প্রিসিশন গাইডেড কঠিন ও তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র ছিল, যেগুলো পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে ও ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শাহেদ ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন শুক্রবার রাতে ইসরায়েলে ক্রমাগত আঘাত হানতে থাকে। ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের টেকসই এই মিশ্র অভিযান ইসরায়েলে আঘাত হানতে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার ইসরায়েলি সামরিক স্থাপনা ও শিল্প কারখানার পাশাপাশি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও গুপ্তচর কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শক্তিশালী ঢেউয়ের কয়েক ঘণ্টা পর এই 18তম হামলা পরিচালিত হয়। 17তম হামলায়ও দূরপাল্লার সুপার হেভি ক্ষেপণাস্ত্র এবং কমব্যাট ও সুইসাইড ড্রোন ব্যবহৃত হয়। আইআরজিসির মুখপাত্র বলেন, বিশ্বকে আরও বিস্ময়ের জন্য অপেক্ষা করতে হবে। ইরানি জনগণের বিজয়ের মাধ্যমে এই অপেক্ষার সমাপ্তি ঘটবে। ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপক সেন্সরশিপের পরও কিছু ভিডিও অনলাইনে শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গেছে হাইফা বন্দর ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর অনেক স্থান থেকে ধোঁয়ার কুণ্ডুলে উঠছে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে সিএনএনের খবরে বলা হয়, শুধু হাইফায় শুক্রবার ইরানের হামলায় 33 জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, এই তথ্য আসল ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় নগণ্য। সরকারি বিধিনিষেধের কারণে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির যথাযথ চিত্র সংবাদ মাধ্যমে তুলে আনা সম্ভব হচ্ছে না। কিছু মিডিয়া ইসরায়েল বিপুল প্রাণহানির খবর দিলেও ইসরায়েল এ পর্যন্ত মাত্র 25 জন নিহত হওয়ার কথা স্বীকার করছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইরানের সঙ্গে চলমান যুদ্ধের খবর কিভাবে প্রকাশ করবে সে বিষয়ে সরকার একটি নতুন নির্দেশনা জারি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কোবি ম্যান্ডেলব্লিট এক বিজ্ঞপ্তিতে কিছু নিয়ম নীতি ঘোষণা করেন। ইরানি হামলার প্রভাব নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও সাংবাদিকেরা কি প্রকাশ করতে পারবেন এবং কি পারবেন না তা এসব নিয়ম নীতিতে ঠিক করে দেওয়া হয়েছে। ফলে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটলেও প্রকৃত হতাহতের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে না। এদিকে ইসরায়েলি প্রপার্টি ট্যাক্স কম্পেনসেশন ফান্ডের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনট জানিয়েছে, ইরানের হামলায় 8,000-এরও বেশি ইসরায়েলি ঘরবাড়ি ছাড়া হয়েছে। তাছাড়া ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন 30,000-এর বেশি ইসরায়েলি। প্রতিবেদন মতে, ভবন বা যানবাহনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে এসব অনুরোধ এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান বিক্ষোভের প্রশংসা করেছেন। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই বিক্ষোভগুলো আমাদের প্রিয় জাতির সাহসিকতা, যুক্তিবোধ ও আধ্যাত্মিকতার শক্তিকে তুলে ধরেছে। গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে প্রকাশ্যে আসেননি খামেনি, তবে তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন, তারা এই সামরিক অভিযানের মাধ্যমে ইরানের নেতৃত্বকে উৎখাত করতে চায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, খামেনি আর ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে হত্যা করা হবে। এই অবস্থায় সামাজিক মাধ্যমে খামেনি ইরানিদের সাহস যোগাচ্ছেন এবং ইরান কোনো শক্তির সঙ্গে আপোষ করবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরানের রাজধানী তেহরান সহ দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর লাখ লাখ মানুষ এসব বিক্ষোভের সমাবেশ অংশ নেন।
প্রতিবেদন মতে তেহরান, তাবরিজ, ইস্ফাহান, সিরাজ, মাশহাদ ও কমের পাশাপাশি ছোট ছোট শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হুমকি ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়। ফিলিস্তিনের প্রতিও সংহতি জানান তারা। এক্সে তেহরান টাইমসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন ইরানি পতাকা এবং একজন ইউনিফর্ম পরিহিত সৈনিকের ছবি সম্বলিত কফিন বহন করছেন। তাদের পিছনে পুরুষ, নারী ও শিশুরা স্লোগান দিচ্ছেন, ইসরায়েলের পতন হোক। তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোম এবং রাজধানীর পশ্চিম উপকণ্ঠ কারাজেও এরকম জানাজার দৃশ্য দেখা গেছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা ওড়ান। আহরাম অনলাইন জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত ইসরায়েলি চ্যানেল 14-এর লাইভ সম্প্রচারের সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে। গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং বা IRIB এর সদর দপ্তরে হামলা চালায়। এর জবাবে মূলত ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ইসরায়েলের এই হামলাকে মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসেবে বর্ণনা করেছে তেহরান। তারা বলেছেন, এই হামলা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ প্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে। তবে ইসরায়েলি হামলার কিছুক্ষণ পরই IRIB সদর দপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়। তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স্ট রাষ্ট্রপক্ষের বরাত দিয়ে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। ইসরায়েল সরকার ইরানের ওপর চালানো আক্রমণ বন্ধ না করা পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না তেহরান। শুক্রবার জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে এমনটি জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনার টেবিলে সমঝোতা চাইলে পূর্ব শর্ত হিসেবে ইসরায়েল সরকারকে ইরানের ওপর তার অপরাধ এবং আগ্রাসন বন্ধ করতে হবে, আর তা না হওয়া পর্যন্ত ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না। একই সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও এর শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন। এছাড়াও আগামীতে এই 3 ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনার জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানান আরাকচি। শুক্রবার ইউরোপে জাতিসংঘের কেন্দ্রস্থল জেনেভায় ইরান এবং ইউরোপের মধ্যে এই আলোচনা হয়। E3 নামে পরিচিত এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান, যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। আলোচনায় আরাকচি স্পষ্ট জানিয়েছেন, অর্থপূর্ণভাবে কূটনীতি চালিয়ে যেতে চাইলে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে হবে। এদিকে OIC সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সম্মেলনে বিশ্বের 40 জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। এর আগে ইরানের উপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে 2 বার ফোন আলাপ করেছেন বলে জানা গেছে। গবেষণার প্রতিষ্ঠান IRIB জানিয়েছে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ব্যাপারে সমর্থন আছে 84% ইরানির। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে তেহরানের বাসিন্দারা কি ভাবছেন তা নিয়ে জরিপ চালায় IRIB। পরে গবেষণা প্রতিষ্ঠানের প্রধান মোহসেন শাকিরি নেজাদ জানান, 84% ইরানি ইসরায়েল সরকারের হামলার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করেছে। জরিপে আরও দেখা গেছে, ইসরায়েলি সরকারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে 86% ইরানি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার পক্ষে। ইরানে ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে যখন ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না। হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদেরকে আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল এখন জয়লাভ করছে এবং তারা খুব ভালো করছে, তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। অর্থাৎ তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না। এই অবস্থায় অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে বলে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর এ নিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে 14টি কার্গো ইসরায়েলে পৌঁছেছে। সব মিলিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর 800 কার্গো এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে এসেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাদের দাবি, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ড্রোন নিক্ষেপের দায়িত্বে ছিলেন। ইসরায়েলি সেনারা বলছেন ওই কমান্ডারের নাম আমিন পৌর জোদকি। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জুন IRGC এর আরেক কমান্ডার তাহারফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।